নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। শিশু মনের বিকাশ ঘটাতে শিশু মেলার বিশেষ আয়োজন এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে। শিশু মেলার আয়োজনে বর্তমানে 35 বছরে পা রাখলো। শনিবার রাজধানীর বনেদি ক্লাব এগিয়ে চলো সংঘ উদ্বোধন হলো 35তম শিশু মেলার। 10 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবারের আয়োজনে রেকর্ড সংখ্যক শিশু শিল্পীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে অভিভাবক এবং শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। গত কয়েকদিনে কমলাসাগর বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুণাবল এলাকায় চলছে ওএনজিসির ড্রিলিং, যার কারণে এলাকার রাবার গাছ এবং পুকুরের মাছ নষ্ট হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনা পরিদর্শনে যান বিশালগড় ব্লকের চেয়ারপারসন ছন্দাদেব বর্মা। দ্রুত তিনি ওএনজিসির আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ক্ষতিপূরণ এবং তার সঙ্গে গ্যাস নিগৃহীত এবং ঘটনার খতিয়ে দেখার আহ্বান জানান। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক অনুদান দেবার আহ্বান জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে আমতলী থানাধীন এলাকায় বেড়ে চলেছে চোরের উপদ্রব। গরুর পর এবার বেড়ে গেল ছাগল চুরি। শুক্রবার গভীর রাতে এলাকার হতদরিদ্র মুকুন্দ সরকারের ছাগল চুরি হয়ে যায়। খবর আসে পুলিশের কাছে, তবে কোনো চোরকে ধরতে পারেনি আমতলী থানার পুলিশ, যার কারণে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকা মানুষের মধ্যে। নেশায় ডুবছে ত্রিপুরা। এতটাই ডুবে গেছে যে নিজের স্ত্রী এবং সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠে আসলো ধর্মনগর থেকে। মদমত্ত স্বামী বিপ্লব চক্রবর্তী তার 3 কন্যা সন্তান এবং স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকেই জীবন্ত দগ্ধ অবস্থা থেকে রেহাই পেল। গুণধর বিপ্লব চক্রবর্তীর বসত ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এলাকার মানুষ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন আয়ত্তে আনে। এদিকে গুণধর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন তার স্ত্রী। বিপ্লব চক্রবর্তীর স্ত্রী জানান, এর আগেও বেশ কয়েকবার তাকে পুড়িয়ে মারার চেষ্টা চলেছিল। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগের আঙুল। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শাসক দল তৈরি করে নিয়েছে একের পর এক রেখা। রাজধানীর পাশাপাশি জেলা এবং মহকুমাগুলিতেও চলছে এই প্রস্তুতি। শনিবার মোহনপুর মণ্ডলের উদ্যোগে ফটিকছড়া চা বাগানে অনুষ্ঠিত হলো এক সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ মোহনপুর মণ্ডল এবং তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারা। বছর শেষ হওয়ার আগেই বড়সড় ঘোষণা দিল ঝাড়খণ্ড সরকার। আর এখন 60 বছর নয় 50 বছর হলেই পাওয়া যাবে পেনশন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘোষণা। তবে আদিবাসী কিংবা দলিত সম্প্রদায়ের ক্ষেত্রেই মিলবে এই পেনশনের সুযোগ। তবে আগামী দিনে দেশের অন্যান্য রাজ্যগুলির হেমন্ত সোরেনের পথ অনুসরণ করবে বলেই ধারণা করছে মানুষ। ভারতের ঐতিহ্য দেখিয়ে চলছে সঠিক দিশা। ঐতিহ্য এবং পরম্পরার সাথে যুক্ত রয়েছে আধুনিকতা, যার কারণে উন্নত থেকে উন্নত হচ্ছে ভারতবর্ষ। বর্তমান ভারতবর্ষকে উন্নত করার লক্ষ্যে অযোধ্যা নতুন দিশা দেখাচ্ছে, অভিমত ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মন্দির তৈরি হওয়ার পর লাখো লাখো পুণ্যার্থী আসবেন, উন্নয়নের চাকা ঘুরে যাবে গোটা ভারতের। শিক্ষার প্রাণ সস্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করতে হবে, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের দাবি সহ একাধিক দাবিতে অনুষ্ঠিত হলো এক আলোচনা চক্র। এআইডিএসওর 70তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে শনিবার অনুষ্ঠিত হয় আলোচনা চক্রের। আগরতলা প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন আয়োজক কমিটির প্রতিনিধিরা। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন ভাতা প্রদান শুরু হয়েছিল। তারই মধ্যে এবার সংযোজিত হলো আরো বেশ কয়েকটি ভাতা। স্বামী পরিত্যক্ত ভাতা, বিধবা ভাতা, পেনশন ভাতা এবং দিব্যাঙ্গজনদের ভাতা। এই সমস্ত ভাতার বিষয়ে অবগত করেন সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ভারতের ছাত্র ফেডারেশনের 54তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে ছাত্র যুব ভবনে দলীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সরকারি শিক্ষা বাঁচাও স্লোগানকে সামনে রেখে এবছর পালিত হলো 54তম এই প্রতিষ্ঠা দিনটি। প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক, সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে গোপালক চাষিরা কিরকম রয়েছেন, তাদের আরো কিভাবে স্বাবলম্বী করা যায়, দুগ্ধ উৎপাদনে কি কি সুযোগ রয়েছে এবং কিভাবে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারবে রাজ্যের দুগ্ধ চাষিরা। শনিবার এই বিষয়ে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা। গ্রামীণ দুগ্ধ উৎপাদনকে সমবায় সমিতির পরিচালনায় আয়োজিত এই কর্মশালাকে ঘিরে গো চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।
10 মাসের পরিবর্তে 12 মাসের পারিশ্রমিক প্রদান করা, মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করা সহ 9 দফা দাবিতে শনিবার পথে নামল মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার ত্রিপুরা রাজ্য কমিটি। কমিটির পক্ষ থেকে অভিযান করা হয় শিক্ষা ভবন। অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মীরা অংশ নেন। শুধু রাজ্য নয়, বেড়ে গেছে মহিলা নির্যাতনের ঘটনা। এবার উত্তরপ্রদেশে ঘটল মহিলা বিচারকের উপর যৌন হেনস্থা। এবার সিআইটি অনুমোদিত ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটি বিক্ষোভ প্রদর্শন করে এবং ঘটনার সাথে যুক্ত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। রাজ্যে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার এবং যুব মোর্চার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিধায়ক সুশান্ত দেব। শনিবার দুই নেতৃত্ব মিলিত হন রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে। বিজেপির সদর দপ্তরে তাদের অভিনন্দন জানান বিজেপি প্রদেশ সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক, লেখক এবং তারই সঙ্গে অধ্যাপকদের আয়োজনে মহাদেব চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হল স্মৃতিচারণ অনুষ্ঠান। শ্রদ্ধায় স্মরণে শীর্ষক স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মহাদেব চক্রবর্তীর সহধর্মিনী তপতী চক্রবর্তী সহ অন্যান্যরা। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পেনশনার্স অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার উদ্যোগে স্মৃতিচারণ অনুষ্ঠানটি সম্পন্ন হয় মুক্তধারা অডিটোরিয়ামে। প্রায় বছর দেড়েক বাদে কোভিডের নতুন করে উদ্বেগ বাড়তে শুরু করেছে। এর নেপথ্যে অনেকেই করোনার নয়া উপরূপ JN.1কে দায়ী করছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা 743। সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম। আগের দিনে প্রায় 800 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিন্তা বাড়াচ্ছে নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1। ইতিমধ্যে দেশ জুড়ে 160 জনের বেশি রোগীর দেহে মিলেছে এই ভ্যারিয়েন্ট। শুধু ডিসেম্বর মাসেই নয়, সংখ্যাটা 143। একদিনে আক্রান্তের সংখ্যা সামান্য সামান্য কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 7 জনের। শান্তিরবাজার মহকুমার বগাফা এডিসি ভিলেজের গোবিন্দপাড়া মাধ্যমিক বিদ্যালয়টির প্রধান সমস্যা হলো জলের। মাস 6 আগে জলের ট্যাঙ্ক তৈরি করা হলেও এখনো পর্যন্ত জলের সংযোগ দেওয়া হয়নি। এমনকি বিদ্যালয়টি মাধ্যমিক পর্যন্ত ব্যবস্থা থাকলেও ক্লাসরুমে রয়েছে 5টি। ক্লাসরুমের সংখ্যা রয়েছে 5টি, যদিও বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 38 জন। তাছাড়া এলাকাতে বিদ্যুৎ চপলতার অন্ত নেই। বিদ্যালয়টিতে কম্পিউটার থাকলেও ইন্টারনেট পরিষেবা নেই। এমনকি বিদ্যালয়টিতে বহু বছর যাবত নেই প্রধান শিক্ষক। 9 জন শিক্ষক খুঁড়িয়ে চালাচ্ছেন বিদ্যালয়টিকে। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। শনিবার অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা বিমানবন্দর, রেল স্টেশনের উদ্বোধন থেকে মেগা রোড শো, একগুচ্ছ কর্মসূচি। এরই মাঝে রাম মন্দির নিয়ে মুখ খুললেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। শনিবার ন্যাশনাল কনফারেন্সের প্রধান বলেন, অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। যারা এই মন্দির গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করেছেন তাদের অনেক অভিনন্দন। এখন রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমি সবাইকে বলতে চাই, ভগবান রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের সকলের। বইতেও এর উল্লেখ রয়েছে। রাম সৌভ্রাতৃত্ব, ভালোবাসা এবং একতার কথা বললেন তিনি সবসময় দুর্গতদের সাহায্য করতেন। কোনো সময় তাদের ধর্ম, বর্ণ, ভাষা নিয়ে প্রশ্ন তুলতেন না। তিনি বিশ্ববাসীর জন্য বার্তা দিলেন, এবার এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে। আমি সবাইকে এই সৌভ্রাতৃত্ব বজায় রাখার কথা বলবো। নেশামুক্ত সমাজ এবং যোগাকে সামনে রেখে সারা দেশে ছড়িয়ে দিতে প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে পায়ে হেঁটে দেশ ভ্রমণ এক যুবকের। কর্ণাটক রাজ্যের মৈসুরের কৃষ্ণা বাইসুর দেশে পায়ে হেঁটে ভ্রমণ করছেন। 2022 সালে 16 অক্টোবর কর্ণাটক থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন দেশ ভ্রমণের জন্য। ভুটান, নেপাল পদযাত্রা শেষ করে এখন ত্রিপুরার আমবাসায় তার ঠিকানা। 10,000 কিলোমিটার এখনো পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করেছেন কৃষ্ণা বাইসুর যোগা মাস্টার। লোকসভা ভোটে আসন রফা নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইতিবাচক আলোচনা চলতেই পারে, কিন্তু কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চটানো যাবে না। ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে টানাপোড়েনের মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে এই কথা বুঝিয়ে দিলেন স্বয়ং সোনিয়া গান্ধী। তার স্পষ্ট বার্তা, টোটাল বিজেপি টিমকে হারাতে পারেন মমতা, এটা প্রমাণিত। 2024 সালে লোকসভা ভোটে মোদীকে ঠেকাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে জনপ্রিয় মুখ, তা অন্য দলের প্রবীণ নেতারাও স্বীকার করেছেন। পরপর 4টি বৈঠকে ইন্ডিয়া জোটের শরিকরাও সকলেই তৃণমূল নেত্রীকে যথেষ্ট গুরুত্ব
গুরুত্ব দিয়েছেন। তাই বাংলার 42-এর মধ্যে 2টি না 4টি আসনে আমরা তৃণমূলের সঙ্গে রফা করব, সেই আলোচনা শীর্ষ স্তরে চলতেই পারে, কিন্তু আমাদের দলের কেউ এমন বেফাঁস কিছু বলবেন না যাতে কংগ্রেস নিয়ে মমতা আগে থেকেই চটে যান। ঘরে নিত্যদিনের অভাব, তবু অদম্য ইচ্ছাশক্তিকে কেন্দ্র করে জেদ এবং ইচ্ছাশক্তির জেরে অনেকটা এগিয়ে গেল রাজ্যের প্রত্নতাত্ত্বিক শহরের প্রতিভাবান ক্রিকেটার সেন্টু সরকার। আজ আজ সে নাইডু ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ায় খুশি শহরের ক্রীড়াপ্রেমী মানুষ সহ সর্ব অংশের মানুষজন। কৈলাসহর পৌর পরিষদ এলাকার 13 নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকার বাসিন্দা সেন্টু সরকার পিতা স্বর্গীয় সুনীল সরকারের ছেলে। সেন্টুর বাবা মারা যান, তখন সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে সেন্টুর কাঁধেই। মা বিল্লাল রানী সরকার সহ ভাই মন্টু সরকার এবং শ্রাবণী সরকারের পড়াশোনার জন্য বাবার নিত্যদিনের পুরনো কাপড়ের ব্যবসা শুরু করেন সেন্টু। পুরনো কাপড় বিক্রি করে যা আয় হতো তা দিয়ে চলত সংসার। তবে অভাবের সংসারের মাঝে সেন্টুকে পড়াশোনা ছাড়তে হয়। তবে পড়াশোনা থেকে নিজেকে সরিয়ে নিলেও মাঠ ছাড়তে পারেননি সেন্টু। কাজের ফাঁকে প্রতিদিন মাঠে ঘাম ঝরিয়েছে এবং তার ইচ্ছা শক্তি তাকে নিয়ে গেছে সাফল্যের চূড়ায়। কয়েকদিন আগে ফ্রান্স থেকে মুম্বাইয়ে ফিরেছে একটি চার্টার্ড বিমান। নিকারাগুয়াগামী এই বিমানটিকে মানব পাচারের অভিযোগে আটক করেছিল ফরাসি প্রশাসন। এই বিমানের 303 জন যাত্রীর মধ্যে অধিকাংশই ছিলেন ভারতীয়। এদের মধ্যে গুজরাটের বাসিন্দা 60 জন। তাদের মধ্যে 20 জন যাত্রীকে জেরা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে তারা আমেরিকা কিংবা ইউরোপের কোনো দেশ থেকে অবৈধ উপায়ে ঢোকার চেষ্টা করেছিলেন কিনা। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলি থেকে প্রতি বছরই ছোট ছোট সংস্থা তথা এজেন্টদের মাধ্যমে অবৈধ উপায়ে আমেরিকা কিংবা ইউরোপের কোনো দেশে পাড়ি দেওয়ার ঘটনা ঘটে থাকে। ভাগ্য ফেরাতেই এ কাজ করেন বহু মানুষ, যদিও অনেকেই মাঝপথে নিখোঁজ হয়ে যান। এদেরই মধ্যে একাংশের কঠিন পথে মৃত্যু হয় বলেই খবর। কেউ কেউ ভিন দেশের জেলেও আটকে পড়েন। যে অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপের মতো দেশে ঢোকার চেষ্টা চলে তাকেই বলা হয় ডাঙ্কি রুট। এসএফআইর 54তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় সিপিএম এর সোনামুড়া মহকুমা অফিস চত্বরে। সংগঠনের পতাকা উত্তোলন করেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য এবং টিএসইউ কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত ত্রিপুরা। প্রথমেই সংগঠনের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে আলোচনা করেন এসএফআই সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক আনিসুর রহমান। শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান পার্টির মহকুমা সম্পাদক রতন সাহা, বিধায়ক শ্যামল চক্রবর্তী, সিআইটিইউ রাজ্য সম্পাদক অহিদুর রহমান, এসএফআই মহকুমা কমিটির নেতৃত্ব সহ অন্যান্যরা। হাতে মাত্র একদিন, তারপরে শুরু হবে নতুন বছর। নতুন বছরের প্রথম দিনই হবে বই উৎসব। এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৌঁছে গেছে বিনামূল্যের সরকারি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে প্রস্তুতি সম্পন্ন করেছেন বিভিন্ন শিক্ষা অফিসগুলো। বিদ্যালয়ে পৌঁছে যাচ্ছে এইসব নতুন বই। বিজয়নগর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন সভাপতি জানান, বর্তমান সরকারের আমলে বিনামূল্যে এই বই প্রাপ্তির মাধ্যমে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারা সম্ভব। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে খোয়াইয়ে এক র্যালি অনুষ্ঠিত হলো। মূলত রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে আজকের এই র্যালিটি খোয়াই শ্রীকৃষ্ণ মন্দির থেকে শুরু হয়। খোয়াই শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে খোয়াই মন্দিরে গিয়ে পুনরায় শেষ হয়। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই কর্মকর্তা সহ অন্যান্য নেতৃত্বরা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।